জেলা থেকে সরাসরি শুরুতেই আপনাদেরকে যে খবর দেব, ইভিএম, যে ইভিএম এ আমরা আমাদের মতামত প্রকাশ করি, ভোট দান করি, সেই ইভিএম এ প্রার্থীর মুখ থাকবে। এবার ইভিএম এ থাকবে প্রার্থীর ছবি, বড় বড় করে জল করবে প্রার্থীর রঙিন ছবি, প্রতীক এবং প্রার্থীর ছবি একসঙ্গে। এবার ইভিএম এ নামের পাশে থাকবে প্রার্থীর রঙিন ছবি, আরো বড় ফ্রন্ট। এতদিন পর্যন্ত যেভাবে আপনারা দেখতেন প্রার্থীর নাম এবং সিরিয়াল নাম্বার, তা আরো প্রার্থীর রঙিন ছবি। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই ভাবনা কেন? দেখো, জাতীয় নির্বাচন কমিশন চায় স্বচ্ছতার সঙ্গে ভোটদান। যখন কোনো রাজ্যে বিধানসভা নির্বাচন হয়, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা যায়, সেই লক্ষ্যে বিভিন্ন রকম পরিকল্পনা বিভিন্ন সময় করে জাতীয় নির্বাচন কমিশন। এক্ষেত্রেও জাতীয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, যা আসাম বিধানসভা নির্বাচনেও কার্যকর করা হচ্ছে, ইতিমধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার তা জানিয়েছেন, যেখানে তারা বলছেন যে ইভিএমে এবার রঙিন ছবি ব্যবহার করা হবে প্রার্থীদের। অর্থাৎ এতদিন সাদা কালো ছবি ব্যবহার করা হতো, এবার তার বদলে রঙিন ছবি ব্যবহার করা হবে। সেই রঙিন ছবি ব্যবহারের পাশাপাশি প্রার্থীর ছবি বড়ভাবে থাকবে, অর্থাৎ তার মুখ বড়ভাবে থাকবে, যাতে যারা ভোট দিতে আসবেন সাধারণ ভোটার, তারা যাতে চিনতে কোনো অসুবিধা না হয়। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীর ক্রমিক নম্বরটিও বড় করে লেখা থাকবে, যাতে ভোটারদের চিনতে বা বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। জাতীয় নির্বাচন কমিশন বলছে গোটা সিদ্ধান্তটাই যাতে ভোট প্রক্রিয়াকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা যায়। এতদিন ইভিএমে প্রার্থীদের সাদা কালো ছবি ব্যবহার করা হতো, এবার তার বদলে রঙিন ছবি ব্যবহার করা হবে। বেশ। हमारे जो कैंडिडेट्स चुनाव लड़ते हैं वो भी एक बड़े स्टेक होल्डर्स होते हैं, तो कई बार उनकी शिकायत आती थी कि जो हमारा फोटो लगता है वो इतना पुराना होता है या ब्लैक एंड वाइट में होता है कि हमारे मतदाता हमको पहचान ही नहीं पाते हैं ईवीएम में। तो उसको दूर करने के लिए कैंडिडेट्स के लिए पहली बार कलर्ड फोटो का इस्तेमाल होगा आसाम में, और साथ ही साथ ईवीएम में जो सीरियल नंबर होता है और जो नाम का फॉन्ट होता है वो भी बड़े अक्षरों में होगा। রোল অবজারভারদের ভূমিকায় প্রশ্ন। হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোল অবজারভার সি মুরুগানের ভূমিকায় সরব। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ। সুপ্রিম নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে সরাসরি নির্দেশ, হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে দাবি অভিষেকের এক্স হ্যান্ডেলের সেই ছবি, পোস্টের সেই ছবি আপনাদের সামনে। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, তৃণমূল যে অভিযোগ এতদিন ধরে বারবার ধরে করে আসছিল, আজকে এই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূল বোঝানোর চেষ্টা করলো যে তারা যে অভিযোগগুলো করছিল সেই অভিযোগগুলোর সত্যতা এর মধ্যে লুকিয়ে রয়েছে। এবং আজকে যেটা জানতেও পারা যাচ্ছে, কিছুক্ষণ আগে তারা তাদের দাবির সপক্ষে যখন সিইও অফিসে রয়েছে সেখানেও এই প্রসঙ্গের অবতারণা তারা করেছেন, এবং তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে অমান্য করা হচ্ছে, এবং যারা স্পেশাল রোল অবজারভার রয়েছেন, রোল অবজারভারদের যে ভূমিকা যেটা হওয়া উচিত ছিল সেটা তারা তাদের নিজেদের দায়িত্ব বা ভূমিকা পালন না করে তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা বাধা দিচ্ছেন এবং কার্যত নির্দেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে যে দায়িত্বই এইআরও বা ইআরওদের সামলানোর কথা, যেটা মাইক্রো অবজারভারদের ক্ষেত্রে সামলানোর কথা নয়, এবং কি সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে মাইক্রো অবজারভারদেরকে কী কাজ করতে হবে, কিন্তু তাদেরকে দিয়ে সেই কাজটা করিয়ে নেওয়া হচ্ছে। আসলে এর মধ্যে দিয়ে যে ভোটার লিস্ট থেকে নাম কাটার যে চক্রান্ত সেটা এর সঙ্গে জড়িত রয়েছে। ফলে এই অভিযোগই মূলত আজকে এক্স হ্যান্ডেল পোস্টে অভিষেক করেছেন, এবং তারই সপক্ষে একাধিক স্ক্রিনশট তিনি দিয়ে দিয়েছেন তার এক্স হ্যান্ডেল পোস্টে। ওকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার একটা চক্রান্ত ফাঁস করে দিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ফাঁস করেছেন তাতে দেখা যাচ্ছে শুধু চক্রান্ত ফাঁস নয়, এরা সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি লিখেছেন, ইলেকশন কমিশনকে উত্তর দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঐতিহাসিক সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, এবং তার পয়েন্টগুলোকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন। এইভাবে মুখে মুখে ফোনে বা হোয়াটসঅ্যাপে কোনো সার্কুলার দেওয়া যাবে না। বিজেপির দলদাস জাতীয় নির্বাচন কমিশন আবার এই হোয়াটসঅ্যাপ কালচার শুরু করেছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিড বেরোচ্ছে আমি যা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000, কলকাতার সিটগুলোতে তো আরো বেশি বেশি করে নাম বাদ পড়েছে। ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। সি মুরুগান একজন আইএস অফিসার, তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি, শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। একসময় বঙ্গ রাজনীতিতে হুমকি হুঁশিয়ারির একটা স্পেসিফিক ছবি ছিল বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া। আবারও বাড়িতে সাদা থান, পদ্ম নেতার বাড়িতে সাদা থান, বাড়ির সামনে ব্যাগে থান, মালা, ধূপকাঠি। নানুরের বাসাপাড়া অঞ্চলের এই ঘটনায় চাঞ্চল্য। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। কথা বলবো ইন্দ্রজিৎ রুজ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, এ একটা প্রচ্ছন্ন হুমকি, কিন্তু ভয়ঙ্কর হুমকি, প্রাণনাশের হুমকি কার্যত। কি বলা হচ্ছে পরিবারের তরফে? দাদা, তুমি যেটা পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, সকালবেলায় যখন বাড়ির দরজা খোলা হয় সেই দরজার সামনে কিছু ব্যাগ ঝুলতে দেখা যায় এবং সেই ব্যাগের মধ্যে কিন্তু রজনীগন্ধার মালা, মিষ্টির প্যাকেট, সাদা থান এবং ধূপকাঠি এইগুলি ছিল। তারপর থেকে কার্যত আতঙ্কের মধ্যে ভুগছে ওই বিজেপি করা পরিবারটি, কারণ ওই যে বিজেপি ওই এলাকার অর্থাৎ কুড়গ্রামে যিনি মন্ডল সভাপতি তার বাড়িতে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ রামকৃষ্ণ মন্ডলের বাড়িতে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কিন্তু রামকৃষ্ণ মন্ডল ফোন মারফত নানুর থানাকে জানিয়েছে, যদিও নানুর থানার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে লিখিতভাবে অভিযোগ করুন, তারপরে পুরো বিষয়টা তারা খতিয়ে দেখবে। ইতিমধ্যে তৃণমূলের দিক থেকে পরিবার কিন্তু অভিযোগ করছে, বিজেপিও তৃণমূলের থেকে অভিযোগ করছে, কিন্তু তৃণমূল ঘটনাটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তারা জানিয়েছে এই ঘটনা খবরের শিরোনামে আসার জন্যই পরিবার এবং বিজেপি নেতা নিজেরাই করেছে, অন্য কেউ দেখতে পেল না, তারাই কি করে দেখতে পেল। পুরো বিষয়টি সামনে আসবে পুলিশ তদন্ত করলে, আর যদি তাদের অভিযোগই থাকে সেটা লিখিতভাবে পুলিশের কাছে জানান, এমনটাই কিন্তু তৃণমূল দাবি করছে। বেশ, এতে একটা সাদা থান ভরা আছে, একটা মিষ্টির প্যাকেট ভরা আছে, একটা রজনীগন্ধা ফুলের মালা আর একটা ধূপকাঠি প্যাকেট। হয়তো কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা আমাকে মারার হুমকি, যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে। কে করবে, হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে। তৃণমূল ভয় পেয়েছে, তাই আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে। আমি দেখলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে, আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট। কি কারণ নেবে, কারণটা তো বলতে পারছি না। রাত্রেবেলা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না। আমি ভয় তো লাগছি, আতঙ্কে আছি। কারো বাড়িতে সাদা থান, ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল 0 হবে। মিনাখার বিজেপির অফিসে হামলা, বিজেপির মিটিং চলার সময় হামলার অভিযোগ। উত্তর 24 পরগনার মিনাখায় শোরগোল, বিজেপি অফিসের বাইরে বাইক ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। যে ছবি আপনারা দেখছেন, বিজেপির মিটিং চলার সময় হামলার অভিযোগ। কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো বিমলা, এই যে আজকে বিজেপির মিনাখার যে বামনপুকুর, সেই বামনপুকুরে বিজেপির পার্টি অফিসে তাদের একটা বিভিন্ন কর্মসূচি ছিল এবং সেই নিয়ে তাদের মিটিং চলছিল এবং সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতীরা এসে তাদের উপরে হামলা করে বলেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ। এবং তাদের যে বিজেপির পার্টি অফিস সেখানে ইট মারে, তাদের গাড়ি ভাঙচুর করে এবং তাদের বেশ কয়েকজনকে মারধর করে, তাদের মোবাইলও ভাঙচুর করে দেয়, এমনটাই কিন্তু অভিযোগ শুনছে। এবং এই যে ঘটনাটা ঘটেছে কিন্তু সেটা কিন্তু একদম মিনাখা থানার একদম পার্শ্ববর্তী 2 ঘন্টা দূরত্বে। এবং তারপরেই ভারতীয় জনতা পার্টির কার্যক্রম চলাকালীন গৃহ সম্পর্ক অভিযানে সেখানে তৃণমূল কংগ্রেসের এবং আইব গাজীর কিছু উগ্র দুষ্কৃতীরা এসে আমাদের মণ্ডল সভাপতি সহ বিজেপির কার্যকর্তাদের উপরে যে বর্বরচরিত হামলা চালিয়েছে, বাইক থেকে শুরু করে ভাঙচুর করেছে, তীব্র নিন্দা জানায়। পুলিশ দলদাসের পুলিশ কোনো ব্যবস্থা নেবে না।
এই তো আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, সবাই আছে, ওরাও তো ওদের মতো মিটিং করছে, ওরা সব করছে, কোনো কিছু অসুবিধা নেই, সবই তো ঠিকঠাকই আছে, কোনো আমি তো জানি না তো। একেবারে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে একেবারে দুষ্কৃতী, যারা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী, একেবারে বাইরে থেকে হামলা চালিয়েছে, বাইক ভাঙচুর করেছে, মারধর করেছে, ঘরে বন্দি করে রেখে। থানার কাছাকাছি আছি, এই তো এখানে বসে দোকানে বসে চা খাচ্ছি, আমাদের সব কর্মীরা এখানে বসে করছে, ওরাও মিটিং করছে আনন্দ করে, এখানে কোনো সমস্যা নেই তো, আমরা সর্বতভাবে একসঙ্গেই থাকি এখানে। কুলটিতে তৃণমূল বিজেপি ঝামেলা হাতাহাতি, যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল বিজেপি ঝামেলা হাতাহাতি, আম্বেদকরের মূর্তি বসানো ঘিরে তরজা তুঙ্গে। আসানসোলের কুলটির নিয়ামতপুরের এই ঘটনা। নিয়ামতপুর ইসকো রোডের পাশে মূর্তি বসানোর উদ্যোগ, আর একই জায়গায় এই মূর্তি বসানো নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। দীপক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, সামান্য মূর্তি বসানো নিয়ে ঝামেলা হাতাহাতি এবং নিয়ন্ত্রণে আনতে এত পুলিশ বাহিনী? একেবারে মূর্তি বসানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ শাসক বিরোধীদের মধ্যে দেখা গেল কুলটির নিয়ামতপুর ইসকো রোডের সংলগ্ন এলাকায়। গতকালকেই কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ইসকোর সাহায্য নিয়ে পরে ঘোষণা করা হয় কি ইসকো রোডের চৌমাথায় এক মূর্তি বসানো হবে ডক্টর আম্বেদকরের, সেটা শিলান্যাস অনুষ্ঠান আগামী পরশু দিনকে রাখা হয়েছিল। 24 ঘন্টার ভেতরেই পাল্টা দেখা যায় তৃণমূলের পক্ষ থেকে ঠিক ওই জায়গাতে আম্বেদকরের ছবি লাগিয়ে সেই জায়গায় নারকোল ফাটিয়ে শিলান্যাস করে দেয়, এবং এই শিলান্যাসের পরে কিন্তু পারদ ধাপে ধাপে চাপতে থাকে এবং বিকেল গড়াতেই সংঘর্ষের আকার নেয়। যখন এই ঘটনা শুনতে পায় বিজেপি কর্মীরা, তারা ঘটনাস্থলে যায় প্রতিবাদ জানাতে, তখনই কিন্তু পাল্টা তৃণমূল জমায়েত হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা সামলাতে বিশাল পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু চরম উত্তেজনা রয়েছে কুলটির নিয়ামতপুরে। বেশ, সিপিআইএম এর সায়নকে ফোন বিজেপির। 2024-এ তমলুকে সিপিআইএম প্রার্থীকে বিজেপির ফোন। সায়ন বন্দ্যোপাধ্যায়কে ফোন বিজেপি নেতৃত্বের। বিধানসভা নির্বাচনের আগে বৈঠকের প্রস্তাব, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ফোন করে, দাবি সায়নের। সুকান্তবাবুও জানেন যে ওনাদের দল থেকে ফোন করা হয়েছিল, কিন্তু ফার্দার যদি উনি একই কথা আবার রিপিট করতে থাকেন তাহলে সে দুটো নাম্বার আমাকে প্রকাশ করে দিতে হয়। তো আগেও আমরা দেখেছি গরু ছাগলের মতো ভোট আসলে দল পরিবর্তন করানো হয়। যদিও সায়নকে ফোনের কথা অস্বীকার বিজেপি। ওনাকে বলুন বিজেপির কেন্দ্রীয় টিম ওরকম যাকে তাকে ফোন করে না। কে বেনামে ফোন করে ওনাকে মুরগি বানানোর চেষ্টা করছে, সেটা মুরগি না যেন না হয়, হয়তো হতে পারে। দেখুন আইপ্যাকের লোকই করছে। অভিযোগ তো আমরা করিনি, অভিযোগ করেছেন সায়ন নিজে। এমনিতেই এটা ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস, ভ্যালেন্টাইনের মাস, কে কাকে প্রেম দেবে, কে নেবে, বিজেপি আর সিপিএম, বাম আর রাম, এ তো ফুটকি বদলের প্রেম, এ তো হরভক্ত। সুকান্ত বাবুকে এখন দায় ফেলতে হবে, কারণ সায়ন তো ফোন নাম্বার দিয়ে দেখলাম অভিযোগ করছে। তো সায়নের ফোন নাম্বার আপনারা ভেরিফাই করে নিন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আসলেই প্রেম দেওয়া নেওয়ার মাস চলছে, বামের প্রেম রামের প্রতি, না রামের প্রেম বামের প্রতি। এই ঘটনা 2019 থেকে বাংলার মানুষ দিচ্ছে, বাংলা মানুষ দেখে থেকে অভ্যস্ত। দিনের শেষে দেওয়া নেওয়ার পালা চলবে, এরা ছাগলের দ্বিতীয় আর তৃতীয় সন্তান হওয়া নিয়ে লড়াই করবে। এবং সিপিএম চতুর্থ সন্তান হবে কিনা সেটা মোহাম্মদ সেলিম আর হুমায়ুন কবির বলতে পারবেন। তৃণমূল বিজেপি দেওয়াল যুদ্ধ। ভোট ঘোষণার আগেই শুরু দেওয়াল দখল, প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লেখা। বাঁকুড়ার ওন্দায় দেওয়ালে প্রচার যুদ্ধ, দেওয়ালে কবিতায় বিজেপিকে তোপ তৃণমূলের দেওয়াল লেখায় উন্নয়নের খতিয়ান। প্রচারে হিন্দুত্বের শান বাঁকুড়ার বিজেপি নেতৃত্বে। নরেন্দ্র মোদী স্লোগানেই ভরসা জেলা বিজেপি। আমরা যতটা না তাড়াতাড়ি আছি, মানুষ তাড়াতাড়ি আছে, যে আর যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়া হবে। কারণ তৃণমূল কংগ্রেস 15 বছর
ক্ষমতায় যেভাবে পরিচালনা করেছেন, যেভাবে পশ্চিমবাংলার মানুষকে বরবাদ করেছেন, যেভাবে আজকে শেষ সময়ে বিভিন্ন ভাঁওতাবাজি বলছেন, ভাঁওতাবাজির কথা লিখছেন, তাই মানুষ সাধারণ আগ্রহে তাকিয়ে আছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিদায় করবে। আমরা বিধানসভা 2021-এ হারিয়েছি, তারপর থেকে মানুষের যে ভোগান্তি, মানুষ যে বঞ্চিত হয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং আমরা সংগঠন থেকে আমরা দায়িত্বই দিয়েছি সমস্ত অঞ্চল সভাপতিকে প্রচারটা করতে হবে দিদির যে 94-96টি প্রকল্প রয়েছে, সেই জন্য আমরা প্রচারটা শুরু করে দিয়েছি। প্রার্থী যেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের, তার হয়ে আমরা প্রচার করব, ভোট করব। আমরা এনিহাও আমরা বিধানসভা তৃণমূলের দখলে চাই। ভোটের বাংলায় ফের শাহী সফর, বঙ্গে অমিত শাহ সফরে রাজনৈতিক সভা না থাকলেও কৌশলের হিন্দুত্বের সার। মায়াপুরের ইসকনের অনুষ্ঠানে অংশ নেন শাহ। গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর 152 দিবসে অনুষ্ঠানে যোগ। শাহর মুখে বারবার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যের নাম, শাহী আধ্যাত্মিক বার্তায় হরিচাঁদ গুরুচাঁদের নাম। मुझे भरोसा है कि नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है और जागृत स्थान भगवान नरसिंह का यहाँ पर है। मुझे विश्वास है कि भगवान नरसिंह हम सब पर जरूर कृपा करेंगे और 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। বরানগরে ব্যবসায়ীকে মারধরে নেতাকে তলব। শুক্রবার বরানগরে ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে মার নেতা শঙ্কর রাউতের দলবলের বিরুদ্ধে অভিযোগ। নেতা শঙ্কর রাউতকে তলব বরানগর থানা। সুবীর প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন সুবীর। 5 জন নামে অভিযোগ দায়ের করা হয়েছিল বরানগর থানায়। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই যে মূল অভিযুক্ত অর্পণ দত্ত, সে এখনো পর্যন্ত পলাতক রয়েছে, তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এবং যার প্ররোচনা, অর্থাৎ শঙ্কর রাউতের প্ররোচনায় এই ধরনের যে ঘটনা ঘটানো হয়েছে, সেই কারণে কিন্তু শঙ্কর রাউতকে 48 ঘন্টার মধ্যে তলব করা হয়েছে বরানগর থানায় জিজ্ঞাসাবাদের জন্য। ইতিমধ্যে তিনি কিন্তু জাননি। তিনি যেটা জানিয়েছেন যে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তারা যে সময় সিদ্ধান্ত জানাবেন, সেই সময় অনুযায়ী কিন্তু তিনি বরানগর থানায় যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি হাজিরা দেবেন। ওকে। অনুপ্রবেশ জামিনে সিএ। অনুপ্রবেশের অভিযোগে ধৃত তরুণীর জামিন, সিএতে আবেদন করে 6 মাস পর জেল মুক্তি। 2013 সালের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। ধূপগুড়িতে জেঠুর বাড়িতে রেখে যান বাবা। শীতলকুচিতে বিয়ে হয় জবারানী সরকারের। বিয়ের 9 মাস পরেই স্বামী স্ত্রীকে গ্রেফতার। 31 দিন জেলে থাকার পর জামিন স্বামীর। রাজেশ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজেশ, দেখো, বাংলাদেশ থেকে দীর্ঘদিন আগেই ওই তরুণী ভারতে আসে, তার এক আত্মীয়ের বাড়িতে দীর্ঘদিন যাবৎ সেখানেই থাকে। পরবর্তীতে 2024 সালে কোচবিহারের শীতলকুচির এক যুবকের সঙ্গে তার বিয়ে হয় এবং বিয়ের প্রায় 9 মাস পর কিন্তু অনুপ্রবেশের অভিযোগে পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করে এবং তার স্বামীকেও পরবর্তীতে গ্রেপ্তার করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের যেটা দাবি যে সিএতে আবেদন করে তার স্বামী এবং গতকাল কিন্তু সার্কিট বেঞ্চের রায়ে ওই তরুণীর জামিন হয়। ওই তরুণীর স্বামী যেটা জানায় যে বিয়ের 9 মাস পর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তার স্বামী প্রায় 31 দিন পর জামিনে মুক্ত পান। তারপর তার স্বামী কিন্তু তার স্ত্রীর জন্য সিএ এর জন্য আবেদন করে এবং সেই নথি কিন্তু সার্কিট বেঞ্চে লয়ারের মাধ্যমে যখন পেশ করে এবং জামিনের আবেদন জানায়, গতকাল কিন্তু সার্কিট বেঞ্চ জামিন দিয়েছে। এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপান্ত শুরু হয়েছে। বিজেপির যেটা দাবি, আমি একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে, এখানেই বিয়ে করলাম। হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে কি তুলে নিয়ে আসলো। জেলে 6 মাস ছিলাম। সি অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম।
কেন জেলে গিয়েছিল কেন? জেলে ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? তুমি কতদিন পর ছাড়াবো? আমি 31 দিন পর ছাড়া হয়েছি।